শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়া আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে দিনটি ভালো কাটুক, সবসময়ের জন্যই শুভকামনা থাকছে। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি গীতিকবি এবং সাংবাদিক আশিক বন্ধু। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। আপনার নামের সাথে বন্ধু শব্দটা কি ছোটবেলা থেকেই ছিল? না, বন্ধু শব্দটা মিডিয়াতে যখন আমি ঢাকা পা রাখবো তখন আমি আইয়ুব বাচ্চুর সাথে আমার খুবই একটা ঘনিষ্ঠতা। আমি সাক্ষাৎকার নিতাম, ফিচার লিখতাম, চট্টগ্রাম থেকে যোগাযোগ করতাম। কখনো বাচ্চু ভাই চট্টগ্রাম কনসার্টে গেলে, প্রোগ্রামে গেলে আমি দৌড়ে যেতাম। তখন আমি দৈনিক পূর্ব করেছিলাম চট্টগ্রামে, তো বয়সও কম ছিল, ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। তখন আমার নামটা কিন্তু অনেক লম্বা ছিল। তো বাচ্চু ভাইয়ের সাথে ডিসকাস করার পরে খুবই ঘনিষ্ঠতা ছিল। তো ডিসকাস করার পরে একদিন এবি কিচেনে আসার পর ডিসকাস করলাম যে ঠিক আছে, তোর নামটা যখন চেঞ্জ করতে বললি, যে আমার কাছে পরামর্শ নিলি, দুই একটা নাম আমাকে দিল বাচ্চু ভাই, যে বন্ধু নামটা হতে পারে। বন্ধু নামটা হলে আইয়ুব বাচ্চু এবি, আশিক বন্ধু এবি, এটা সংক্ষেপে করে মজা চলে। ওই দিনেই নামটা আমি পছন্দ হয়েছে। বন্ধু নামটা একটু আনকমন মনে হচ্ছে। তো প্রথম দেওয়ার পরে আমি নিজে একটু বিড়ম্বনায় পড়েছি। অনেকে বলতো, যখন বন্ধু নাম দিয়ে আমি লেখালেখি শুরু করেছি, পত্রিকা ফিচার লেখা কিংবা টুকটাক গান লেখা শুরু করেছি, অনেকে বলে যে, যেমন ফেরদৌস ওয়াহিদ একজন বরেণ্য সঙ্গীত শিল্পী, যে আমার মতো একটা বয়স্ক লোক তোমাকে বন্ধু ডাকতে হবে, নামটা বন্ধু। এইভাবে নানা একটু মজার বিষয় ছিল। অনেকে ফেক আইডি মনে করতো। যখন ফেসবুক আইডি খুলেছি অনেকে অ্যাকসেপ্ট করতেন না। অনেক শিল্পীকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, তারপর মেসেজে একটু নক করেছি যে ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, বলে যে তোমার এটা কি ফেক আইডি না? আমি তখন আমাকে ফোন দিয়ে বলতে হয়তো না, এটা আমার নামটা চেঞ্জ হয়েছে। তো আইয়ুব বাচ্চু ভাইয়ের কারণে এবি, আমার ওর নামটা এবি, এটা এইভাবে দেওয়া হয়েছে। ওকে, আমরা একটু শৈশবের গল্প শুনতে চাই। আপনার বেড়ে ওঠা চট্টগ্রাম বিভাগে এবং আপনার কথার মধ্যেও একটা চাটকাইয়া টান আছে, জি বোঝা যায়। তো না, এবং চিটাগংয়ের সাথে, মানে চিটাগংয়ের যারা এই ভাষায় কথা বলেন সবাই কিন্তু এটা খুব প্রাউডলি বলেন। মানে আঞ্চলিক ভাষা নিয়ে এক ধরনের আমরা দেখি অন্যান্য জেলার ক্ষেত্রে বা আমাদের নিজেদের জেলাতেও হয় অনেক সময় এক ধরনের একটা হীনমন্যতায় ভোগে, কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা আমি ডিফারেন্ট দেখেছি। তারা কখনোই আঞ্চলিক ভাষা নিয়ে কোনো ধরনের কমপ্লেক্সিটিতে ভোগেন না। ছোটবেলা থেকে কি বড় একটা সময় চট্টগ্রামে কেটেছে নাকি? আমি আর স্কুল লাইফটা আর ইন্টার ফার্স্ট ইয়ার লম্বা সময় আসলে চট্টগ্রামে। তার ফাঁকে আমি একবার ঢাকায় চলে এসেছি ক্লাস 9-এ। আমি ওয়েস্টার্ন হাই স্কুলে, লালবাগ ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি হয়েছি, কারণ আমার খুব স্বপ্ন ছিল মিডিয়াতে আমি কাজ শুরু করব। তো আব্বাকে খুবই মানে দিতাম, মানে না আমি চট্টগ্রাম থাকবো না। তখন কেমন জানি আমার মনে হচ্ছে চিটাং একটা নির্দিষ্ট গণ্ডি, একটা অঞ্চল, জাতীয়ভাবে কাজের একটা নেশা তৈরি হয়েছিল আমার। তো চিটাং ছাড়বো, ঢাকায় আসবো, এই তাড়না থেকে আমার বাবাকে খুবই দিতাম। তো এক সময় না পারতে আমাকে এখানে এক বরিশালের লোকের সাথে আমার বাবার কুপিয়েছিল। তো ওনার বাড়িতে আমাকে নিয়ে এসেছিল। ওয়েস্টার্ন হাই স্কুলে 9-এ ভর্তি হলাম। তো 9-এ ভর্তি হওয়ার ঠিক 3 মাসের পরে আমার বাবা মারা গেছে। তো অ্যাক্সিডেন্টলি আমাকে আবার ঢাকা ছাড়তে হয়েছিল। স্বপ্নটা আবার কেমন জানি মানে মরে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। পরে বাবা মারা যাওয়ার আবার 2 বছর পরে আবার ফিরেছি না ঢাকায়। আমার মেইন ইয়েটা আমাকে সেটা আপনার ক্লাস 9-এ থাকতে এই স্বপ্নটা কেন তৈরি হলো যে মিডিয়াতে কাজ করবেন? বা তারও আগে ছিল। আমি 6 থেকে ছড়া লিখতাম, কবিতা লিখতাম। বিভিন্ন অনুষ্ঠানের প্রতি নেশা ছিল, অনেকের নেশা ছিল। যেমন বন্ধু বান্ধবরা অনেকেই সিনেমা দেখতেন বা গেমস খেলতেন বিভিন্নভাবে, কিন্তু আমার নেশাটা ছিল বিনোদনে। যখন বাবা কিন্তু পত্রিকা পড়তো, আমি যখন খুব ঘুম থেকে উঠতাম, স্কুলে যেতাম, তখন থেকে দেখতাম বাবা পেপার নিয়ে বসে আছে। কখনো বাড়িতে উঠান ছিল, উঠানে পেপার নিয়ে বসে আছে, কখনো রুমের মধ্যে মা চা দিচ্ছে। বাবা এমন পেপারের নেশা শুরু থেকে শেষ পর্যন্ত। তখন আমাকে পেপার পড়ার নেশাটা বাবা তৈরি করে দিয়েছে, যে পেপার পড়ো, এই তুমি এই পেপার পড়ো, রাজনীতি কি হচ্ছে, চলচ্চিত্র কি হচ্ছে, নাটকের কি হচ্ছে, বা দেশের অর্থনীতি কি হচ্ছে, পেপার নিয়ে আমার বাবা খুবই ডিসকাস করতো। চেয়ার নিয়ে বসো, আমার মাকে বলতো যে ওকে একটা চেয়ার দাও। তো বাবা আমার সাথে ডিসকাস করতো পত্রিকাতে, যেহেতু বাবা কলাম লিখতেন কিন্তু আমার বাবা লেখালেখি করতেন। আমার বাবা চলচ্চিত্রে অভিনয় করেছে, কুসুমকলি নামে একটা চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের বাবার ক্যারেক্টারটা আমার বাবা করেছে, যেখানে সুচরিতা ইলিয়াস কাঞ্চন আমাদের বাড়িতে প্রায় 1 সপ্তাহ শুটিং করেছে। তো বাবার জানাশোনা ছিল, কলামিস্ট ছিল, সংস্কৃতি সেবী ছিল। তো এই ক্ষেত্রে পত্রিকার নেশাটা খুব ছিল। তখন থেকে এই লেখালেখির সাথে আমি যুক্ত হয়েছি। আমি বিনোদন পত্রিকা, বিশেষ করে পত্রিকাতে আমার বিনোদনের নেশাটা খুব ছিল। পত্রিকাতে তো অনেক নিউজ, কিন্তু বিনোদন পেজটা আমি আলাদা করে আনতাম, আলাদা করে এনে একদম নায়ক নায়িকা শিল্পী তাদের প্রতি আমার খুব একটা ইয়ে ছিল। বিশেষ করে গীতিকার সুরকার যারা পর্দার পেছনের মানুষ, তারা কেমন করে গান লিখছে,
একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল, একজন গাজী মাজার আনোয়ার, একজন আলাউদ্দিন আলী, প্রিন্স মাহমুদ, এইসব মানুষের কাছে শিল্পীদের চেয়ে তাদেরকে আমার বিশাল মনে হতো যে এই মানুষগুলা কিভাবে গান লিখতো, সুর করতো, এত সুন্দর গান, এত মিষ্টি কথা। এই নেশাটা আমাকে পেয়ে বসেছিল। তখন আমার মনে হচ্ছে যে না, আমি একজন গীতিকার হব বা ঢাকায় গিয়ে একজন বিনোদন সাংবাদিকতা। আপনার স্বপ্নটা একটু ভিন্ন, কারণ সেই সময় আসলে গীতিকার হয়ে ওঠা, এই চিন্তা করাটা একটু অন্যরকমই। আমরা সেই গল্পটাও শুনবো, কিন্তু আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। আশিক বন্ধুর গান লেখা এবং বিনোদন সাংবাদিকতার বয়স 2 যুগের বেশি। বর্তমানে তার লেখা গান নিয়ে নিয়মিত প্রচার হচ্ছে বিভিন্ন মেগা ধারাবাহিক নাটক। এছাড়াও অসংখ্য নাটকের টাইটেল গান লিখেছেন আশিক বন্ধু। গান লিখেছেন চলচ্চিত্রের জন্য। এখন পর্যন্ত আশিক বন্ধুর লেখা গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফেরদৌস ওয়াহিদ, আলমানা মিনু, কোনাল, সালমা, বিউটু সহ অনেকে। এছাড়াও আয়ুব বাচ্চু এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে বাংলাদেশের প্রথম প্রকাশিত গান আশিক বন্ধুর লেখা। দীর্ঘ 20 বছরে বিনোদন সাংবাদিক হিসেবে আশিক বন্ধু কাজ করেছেন দৈনিক ইনকিলাব, ভোরের কাগজ, দৈনিক সংবাদ, বিনোদন চিত্র এবং আরটিভিতে। আশিক বন্ধু বাচসাসের সিনিয়র সদস্য। সাংবাদিকতা ও গীতিকারের পাশাপাশি সালমান শাহ স্মরণে একটি নাটকও লিখেছেন। এছাড়াও শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। আমরা আপনার কাজের প্রসঙ্গে ধীরে ধীরে আসবো, কিন্তু যেটা বলছিলাম যে খুব ছোট থেকেই আপনার এই গীতিকার হয়ে ওঠা বা এই বিষয়ে আপনার ভালো লাগছিল যে এই পেছনের মানুষগুলো আসলে কিভাবে কাজ করে, পর্দার পেছনের মানুষগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। সেটা কি আসলে বাড়িতে কোনো গীতিকারের সাথে পরিচয় ছিল কিনা, নাকি একেবারেই নিজে? সেটা ছিল। তাহলে একজনের নাম বলতে হয়, আব্দুল গফুর আলী। আমরা যেমন সিলেটের শাহ আব্দুল করিমকে চিনি, তেমন কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে যারা গবেষণা করে তারা কিন্তু আব্দুল গফুর আলীর নাম জানেন। যেমন দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মনেরও বাগানে ফুটিলে ফুল দে, এই অসংখ্য গান ওনার লেখা। এবং তাকে নিয়ে বাংলা একাডেমি গবেষণা করেছে, তাকে নিয়ে বিভিন্নভাবে গবেষণা করছে দেশের বাইরেও। সেই মানুষ হচ্ছে একদম দেখতে শুনতে আব্দুল করিমের মতো, তার পাঞ্জাবি, চাল চলন, চুলের স্টাইল, ডিজাইন একদম পাকলা। তো উনি আমাকে নাতি বলতেন, কারণ উনি যেখানে আড্ডা দিতেন, চা খেতেন, আমি ওনাকে খুঁজে ধরেছি যে কোথায় এই মানুষটা। পরে দেখি যে একটা এই আড্ডা দিচ্ছে উনি, ঘন্টার পর ঘন্টা, সন্ধ্যার পরে চা খায়, আড্ডা দেয়। তো আমি গেলাম, গিয়ে সালাম দিলাম, কথা বললাম। তো এইভাবে আমার ইচ্ছেটা জানালাম যে আমি তো টুকটাক কবিতা লিখি, আমি গানেরও খুব শুনি, গান শুনি, কিন্তু আপনাদের গান শুনেছি, গীতিকার হওয়ার ইচ্ছা আছে, এরকম করে। তো উনি দেখলাম খুব সাদরে গ্রহণ করলো আমাকে, এরকম হাত দিয়ে ধরে পাশে বসাইলো, চা দিলে চা নিয়ে আসো। তো প্রতিনিয়ত উনি আসতে বলতেন যে আগামীকাল তুমি এই জায়গায় আবার এসো। আমাকে যেহেতু দেখছি খুব স্নেহ করছে, তো গানের ইচ্ছেটা পোষণ করলাম। তখন চিটাঙের আরও শিল্পীরা এসে জড়ো হতেন। তো এই ইচ্ছেটা তখন আমার, তাদের গানগুলা গল্প শুনতাম আমি, যে দিলে বড় জ্বালারে পাঞ্জাবি, এই গান কিভাবে তিনি লিখলেন, সৃষ্টি করলেন। মনেরও বাগানে ফুটিলে ফুল রে, তারপর দেখে যারে মাইস ভান্ডারে হইতেছে নূরের খেলা। চিটাঙের অনেক অনেক বিখ্যাত গান, খুবই জনপ্রিয় গান বলতে গেলে চিটাঙের উনি আব্দুল করিম, শাহ আব্দুল করিম। আচ্ছা। তো এই মানুষটার সাথে চলতে চলতে, কথা বলতে বলতে আমার কাছে একটা আমি উৎসাহ পেলাম। মনে হচ্ছে এটা তখন আমার 8-9 তখন থেকে আমি এই অবস্থা শুরু করেছি। তখন আমার কাছে একটা আগ্রহ তৈরি হলো, না মনে হয় পথ পেয়ে গেছি, এই পথে আমাকে চলতে হবে। তো তাদেরকে আমি বলতাম যে আপনারা তো চিটাং থেকে যুদ্ধ করেছেন, সে সময়টা খুব সুবর্ণ সময় ছিল গানের। এখন আমি ঢাকা যেতে চাই, এসে তারা কিন্তু নিরুৎসাহিত করতেন, যেহেতু গ্রামগঞ্জ থেকে তাদের বেড়ে ওঠা। তারা চাইতেন না চিটাং থেকে লেখালেখি করো, চিটাং। আমি চিটাং লেখালেখি করলে আমি তো হাত বাড়ালে সব পাই না, আমি একজন জাতীয় শিল্পীকে আমি চিটাং থেকে বসে পাচ্ছি না। বা তিনি নানাভাবে হয়তো অ্যাভয়েড করছেন যে চিটাং থেকে ফোন দিচ্ছি, কে না কে হতে পারেন। তো আমি যদি ঢাকার মাঠে যাই, রাজধানীর মাঠে যাই, একটু বিনোদনে কাজ করি বা তাদের সাথে যাই, এরকম একটা স্বপ্ন নিয়ে আমি শুরু করেছিলাম আর কি। তো আব্দুল গফুর আলীকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তিনি বেঁচে নেই। আমাকে পরবর্তীতে সাংবাদিক নাতি বলতেন, বিভিন্ন জায়গায় আমি যেতাম, চট্টগ্রামে যেখানে আঞ্চলিক গানের হতো। আমি শেফালী ঘোষকেও স্মরণ করছি, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী। আমি তার অনুষ্ঠান দেখতে যেতাম। আচ্ছা। তিনি যেখানে গান গাইতেন আমি শেফালী ঘোষকে দেখতাম। তারপরে হচ্ছে যে আপনার প্রবাল চৌধুরী, আমাদের চট্টগ্রামের একজন শিল্পী, প্রবাল চৌধুরী, আমি ধন্য হয়েছি অগধন্য তোমারই প্রেমেরই জন্য, আরে ও প্রেমের রাজায়, অসংখ্য গান তিনি গেয়ে গেছেন। তাকে বাংলার হেমন্তও বলতেন। আমাকে সৈয়দ আব্দুল হাদি ভাই, একসময় আমি যখন ওনার এই প্রবাল চৌধুরী মারা যাওয়ার পরে আব্দুল হাদি ভাইকে আমি ফোন দিয়েছি যে প্রবাল চৌধুরী দাদার স্মরণে আপনি কিছু বলেন। বলছে এই প্রবাল চৌধুরী যদি চিটাগের মায়া ছেড়ে ঢাকায় বসত করতেন,
আমরা আরেকজন এন্ড্রু কিশোরকে পেতাম, তার এমন ভয়েস। তো এই চিটাঙের বিভিন্ন মাঠে আমি কাজ করেছি, অনেকে অবহেলা করেছে, অনেকে গ্রহণ করেছে, কিন্তু আমি ছিলাম নাছোড় বান্দা, আমাকে কাজ করতে হবে। মানে অনেকে মিডিয়াতে মিথ্যা কথা বলে যে আমার স্বপ্ন নেই, কিন্তু আমার স্বপ্ন ছিল। মানে আমি মিথ্যা বলবো না, আমি মাঠে ঘাটে যেখানে আমাকে অনেকে পাগলও বলেছে, আত্মীয় স্বজনরা বলেছে, ওই যে কবিগিরি বলে যে পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল ব্যাগ নিয়ে ঘুরে, কাঁধে ব্যাগ থাকতো, ওই ব্যাগের মধ্যে আমার গান থাকতো, কবিতা থাকতো, চুল ছিল অনেক লম্বা, আওলা বাওলা ঘুরতাম। তখন আত্মীয় স্বজনে আমাকে একটা উপাধি দিয়ে বসছে যে পাগল, গড়ের ভাত খেয়ে বনের মশারা এরকম করে কবিতা লেখে, দেশের কবিরা ভাত পায় না, সে আবার কবিতা লেখে, গান লেখে। এই নানা রকম যন্ত্রণা থেকে আমি এক কান দিয়ে শুনেছি, অন্য কান দিয়ে কথাটা বের করে আমি আমার পথে এগিয়ে গিয়েছি। আজকের এই পথে আমি এখনো যুদ্ধ করছি। জি, কিন্তু যুদ্ধের পথটা আপনি বেছে নিয়েছেন স্বেচ্ছায়, নিজের ভালোবাসা থেকে। জি। কেন লেখালেখিটাই বেছে নিলেন? কারণ লেখালেখির একটা বড় জায়গা হচ্ছে গান পরিচিত পায় শিল্পীর নামে, আমরা যতটুকু জানি। গানের পেছনে অনেক মানুষের কাজ থাকে, মিউজিশিয়ানরা কাজ করেন, গীতিকবি কাজ করেন, একজন সুরকার কাজ করেন, কিন্তু গান করেন যিনি গায়ক তিনি, এবং শেষ পর্যন্ত মানুষ তার নামেই গানটাকে চেনে। সেই তো এরকম একটা জেনে শুনে এই পথ কেন বেছে নিলেন? জেনে শুনে লেখালেখিটা ছিল শুরু থেকে যেহেতু লেখালেখিতে আসক্ত, তো লেখালেখিতে আসক্ত হওয়ার কারণে আমি তো কণ্ঠে গান তুলিনি, আগে লেখালেখিটা শুরু করেছি। যখন স্কুল থেকে আসতাম, ছেলেরা মাঠে দৌড়তো, আমি এই ডায়েরি ছিল আমার, ডায়েরি মেনটেন করতাম। কখনো খাতাতে আমি কবিতা লিখতাম 2 লাইন 4 লাইন করে, দেখি যে আমার মধ্যে একটা অনেক কিছু আসছে, দেশের প্রকৃতি নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, দেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে, অভাব অনটন নিয়ে। তো এই লেখাগুলা আমি একজন টিচারকে দেখাতাম, তিনি সিদ্দিক স্যার, তিনিও প্রয়াত হয়েছেন। সিদ্দিক স্যারকে দেখাতাম, তারপর রেজাউল ইসলাম, উনিও মারা গিয়েছেন। এই দুজন টিচারকে আমি লেখাগুলা দেখাতাম। ওনারা মূলত আমাকে খুব উৎসাহ দিয়েছে যে তোমার লেখার এত হাত ভালো। আর স্কুলে সবার সামনে আমাকে কবি বলতো, স্কুলে যেহেতু লেখাগুলা দেখাতাম, যখন ক্লাস শুরু হতো সাথে সাথে টিচার বলতো, সবাই তো এসছে, কিন্তু বলতো যে কবি আসছে কিনা, আমাকে বলতো কবি আশিক আসছে কিনা, এরকম করে আমাকে বলতো, খুঁজে নিত। তো সবার সামনে আমাকে একটা ইয়ে করতো। তখন আমার মধ্যে একটু বলতে গেলে ভাব চলে আসছে যে আমি যেহেতু কবি উপাধি দিচ্ছে, লেখাটা ভালো বলছে, তো লেখালেখিটা কন্টিনিউ আসছে। আর কণ্ঠে তো গান আসেনি, যেহেতু লেখাটা আগে এসেছে, ওই লেখাটাকে আমি প্রাধান্য দিয়েছি। তো গান টুকটাক করেছি, ঠিক আছে, কিন্তু লেখালেখিটা আসক্তি ছিল, যে বললাম গীতিকার সুরকারের প্রতি আমার একটা ইয়ে ছিল, পর্দার পেছনে মানুষের মানে কাজ করার একটা, নির্মাণের বা একটা সৃষ্টি করার একটা নেশা ছিল। যেমনটা আমার খুব প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এই দুইটা মানুষের লেখনীতে গ্রামগঞ্জের বা শোষিত বঞ্চিত মানুষের, তারপরে দেশের মানবতার, ধর্মের অনেক কিছু পেয়েছি আমি। তো এই লেখালেখিটা আমাকে খুব টানে। তো সঙ্গীত, যেহেতু লেখালেখি করি সঙ্গীত নিয়ে বা চলচ্চিত্র নিয়ে, নাটক নিয়ে, এই লেখালেখিতে আছি আর কি। এই জন্য আমার, তবে এই যে আপনি যেটা বললেন, এটাও আমার একটু অভিযোগ আছে। অনেক গান শিল্পীরা গেয়েছে, শিল্পীর ফোকাস হচ্ছে, আপনি পত্রিকার বিনোদন পাতায় দেখেন, যতটা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের ছবিটা খুব বড় করে দিয়ে নিউজ করা হয়, আমিও বিনোদন সাংবাদিকতা করি, ততটুকু বছরে 2 দিনও দেখবেন না কোনো গীতিকারের একটা ফিচার আসছে বা ইন্টারভিউ আসছে। আপনারাও কিন্তু পদ্মার পেছনের মানুষ, দেখবেন আপনাদের বছরে 2টাও কিন্তু সাক্ষাৎকার হয় না। সাক্ষাৎকার হবে একজন নায়িকার, একজন বড় গায়িকার। মাঝখানে বলছিলেন যে ক্লাস 9-এ আপনি ঢাকা এসেছেন, তারপরে আপনার বাবা মারা যায়, তারপরে আপনি আবার চট্টগ্রামে যান। সেই সময়টা আসলে কেমন ছিল, কি ভাবছিলেন তখনও? কি আসলে এমনই পরিকল্পনা ছিল কিনা যে আপনি লেখালেখি করবেন বা এই জগৎটাই বেছে নেবেন? একটা সময় মন খারাপ হয়ে গেছে, যেহেতু ঢাকা এসেছি লেখালেখির টানে, সেই ঢাকা থেকে ফিরে যেতে হচ্ছে, তার মধ্যে বাবা তো দুনিয়া থেকে চলে গেল। তখন শক্তিটা পাচ্ছিলাম না, কিন্তু ঠিকই ঘুরতেছিলাম যে কিভাবে একটা ফাঁক ফুকুর বের করে আমি ঢাকার পথটা ধরতে পারি। তো এখানেও আরেকটা মানুষকে স্মরণ করি, গল্প তো বিভিন্ন আসে। টাঙ্গাইলের এক লোক রুবেল, আমি তখন দৈনিক আজকের কাগজে লেখালেখি করি, দৈনিক আজকের কাগজের পাঠক ইউনিটের চট্টগ্রামের সভাপতি আমি। তো দৈনিক আজকের কাগজে আমার তারকা কাগজ একটা ম্যাগাজিন ছিল, ওই তারকা কাগজেও আমি লেখালেখি করি, বিনোদন বিষয়ক একটা তারকা কাগজ ম্যাগাজিন ছিল, খুব রমরমা একটা ম্যাগাজিন ছিল তারকাদের। চিটাং থেকে আমি লেখা পাঠাই, লেখা ছাপা হয়, কখনো পাঠক সমাবেশ করি, বিভিন্ন রকম। তো তখন টাঙ্গাইলের এই চিঠির সময়ে আমি চিঠি লিখতাম না, আমাকে চিঠি লিখেছেন আজকের কাগজে, আমার একটা লেখা পড়ে, তখন ফোন নাম্বার ছাপা হতো, কখনো বাড়ির ফোন নাম্বার, TNT নাম্বার কিংবা ঠিকানা।
তো টাঙ্গাইলের লোকটা আমাকে একটা চিঠি দিয়েছে, ভাইয়া তোমার একটা লেখাটা ভালো লাগলো, তুমি একটা পারিবারিক গল্প নিয়ে একটা লেখা লিখলা, তো এই পত্রমিতালি চলছে, তো চিঠি আমি দেই সে দেই। তো আমি তাকে জানালাম যে ঢাকা আসতে চাই, ঢাকা আসার খুব স্বপ্ন, কিন্তু ঢাকায় তো আমার কেউ নেই, কোথায় থাকবো এসে। তখন এই লোক বলল ঠিক আছে, আমি তো তোমার বড় ভাইয়ের মতো, তুমি ঢাকা আসো, আমি মহাখালী থাকি। মহাখালীতে কি একটা লন্ড্রিতে উনি সামান্য একজন লোক, কিন্তু তার যে ভালোবাসাটা ছিল। তো যথারীতি আসলাম ওনার ওখানে, আমি প্রায় 2 সপ্তাহ ছিলাম। 2 সপ্তাহে উনি এমন, তাকে কেমন স্মরণ করছি, তিনি আমার তো কিছু নাই, উনি এমন অবস্থা যে আমাকে হাত খরচ দিয়েছেন, তুমি সাহিত্য সভায় যাও, বিভিন্ন অনুষ্ঠানে যাও, এফডিসি দেখো, শিল্পকলা দেখো, বিভিন্ন কবি সাহিত্যিক বা বিভিন্ন মানুষের সাথে তুমি কথা বলো, যেহেতু ঢাকা আসছো। তো যাইতাম বিভিন্ন রকম, যেতে যেতে সেই মানে অনেক কষ্টের দিন ছিল আর কি। এটা আসলে এই বিষয়টা আমার একটু খারাপ লাগতেছে। তো অনেকে অবহেলা করতেন, অনেকে ইয়ে করতেন না, বা অনেকে খুব কাছের মানুষ যারা এখনো মিডিয়াতে আছে, হাতে গোনা কয়েকজন আমাকে ইয়ে করেছে আর কি, অবহেলা করেছে। তো কিন্তু ওই মানুষটা আসলে স্মরণ করছি কেন, একজন মানুষ, সে তার অপরিচিত, সে কোনো মিডিয়ার কোনো স্বার্থের জন্য না, সে আমাকে হাত খরচ দিয়ে বলে যে তুমি লেখালেখি করো, তুমি কবিতা নিয়ে যাও, বিভিন্ন পত্রিকার অফিসে যাও। এই যে মানুষটাকে খুব স্মরণ করছি, সে আমাকে পথ চলার শুরুতে কঠিন সময়ে দুঃসময়ে যেন সে ভাই হয়ে এসেছে, যেখানে আপন ভাইরা দূরে চলে যায়, সে একজন পর হয়ে ভাইয়ের কাছে ভাইয়ের মতো আমাকে একটা লেখালেখিতে উৎসাহ দিয়েছেন, তাকে আমি স্মরণ করছি আর কি। সত্যি আমি ওই জায়গাটা আরেকবার একটু যেতে চাই, মানে আপনি বেশ কিছু গুণী মানুষের সহচর্য পেয়েছেন। এই যে একটা গানের কথা বলছিলেন একটু আগে, চট্টগ্রামের মনেরও বাগানে ফুটিল ফুল, হ্যাঁ উনি একজন বরেণ্য গীতিকার আব্দুল এবং ওনার গান এত বাজিয়েছে রেডিওতে, হুট করে আজকে মনে পড়লো। তো এই মানুষটাকেও দেখেন, এত কাজ করার পরেও আমি নিজেও চিনতাম না। তো এই পরিচয়, পরিচিত হওয়াটা কি বেটার মনে হয়েছে, যে আপনি সৃষ্টি করবেন, আপনার গান পপুলার হবে, আপনাকে মানুষ চিনবে না? সেটা যেহেতু লেখালেখি শুরু করেছি এখানে, আর পেছনে ফিরে তাকানোর ইয়ে নাই, যেটা একটা নেশা হয়ে গেছে। আমি অনেককে বলতাম যারা মাদকাসক্ত, যিনি মাদক নেন, মাদক সেবন করেন, তার চেয়ে যারা একজন কবি, একজন গীতি কবি, একজন কবি, একজন নাট্যকার, সুরকার, তাদের এমন নেশা, সে যেন মাদকাসক্তের চেয়ে আরো বেশি মাদকাসক্ত, যে আমরা চাইলেও ছাড়তে পারি না। যে কখনো আত্মীয় স্বজন বলছে এই তুমি পাগলামি করছো, পুরান পাগল, ভাত পায় না, বা এই মিডিয়া দিয়ে কি হবে, এই নানা রকম তিরস্কার অবহেলার কথা শোনার পরও ওই যে নেশাটা আমার মাদকাসক্ত হয়ে গেছি, মানে লেখালেখির মাদকাসক্ত। একজন শিল্পীর সাথে কথা বললে, একটা অনুষ্ঠানে গান শুনলে আমি পাগল হয়ে যেতাম। যখন শেফ আলী ঘোষের, চিটাঙে শেফ আলী ঘোষ, আমি আইয়ুব বাচ্চুর অনুষ্ঠানে যেতাম, কুমার বিশ্বজিতের অনুষ্ঠানে যেতাম, খুব গান পাগল মানুষ ছিলাম। এমনও প্রোগ্রাম যে আমি জেমসের একটা প্রোগ্রামে গিয়ে আমাকে ঢুকতে দেয় নাই, এটা সেটা চিটাঙে ক্লাস 8 হবে মনে তখন। চট্টগ্রাম মুসলিম হলে না স্টেডিয়ামে জেমস গিয়েছে, তো আমি জেমসকে দেখার খুব ইচ্ছে থেকে আমি গিয়েছি। এখন তো আমার টিকিট কেনার সামর্থ্য নাই, রমরমা টিকিটের দাম ছিল, তো গিয়েছি স্কুল থেকে হেঁটে হেঁটে, স্কুলের ড্রেস ছিল, আমাকে ঢুকতে দেয়নি। কিন্তু জেমসের গান বাইরে থেকে শুনেছি, এই আনন্দটা আমার কাছে বিশাল ছিল। স্টেডিয়ামের বাইরে দাঁড়ায় আছি, দুপুর পেরিয়ে বিকাল হচ্ছে, আবার পেটে তো খাওয়া নাই কোনো, ওইদিকে মা হয়তো কুচ্ছে, কিন্তু আমি দুপুরেও ভাত খাইনি, আমি বাইরে থেকে জেমসের গান শুনছি। তো শুনে শুনে মনে হচ্ছে যা, ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে যে জেমসের গান শুনেছি, এইটাও আমার একটা মানে এখান থেকেও আমার একটা আনন্দ বা বিনোদন পাচ্ছি আমি। তো এইরকম নানা গল্প আছে অনেক এরকম আর কি। জি, আপনি কি শুধুমাত্র গান দিয়ে শুরু করলেন, নাকি আপনার কবিতা দিয়ে শুরু, তারপরে গানের দিকে চলে আসেন? আমি ফার্স্ট কবিতা দিয়ে শুরু, আমি ছড়া লিখতাম, কবিতা লিখতাম, দৈনিক আজকের কাগজে, তারপর চট্টগ্রামের বিভিন্ন আজাদি, পূর্বকোণ, এই সমকাল, এই বিভিন্ন পত্রিকা আমি ছড়া লিখতাম, কবিতা লিখতাম। তখন আমার এই ছড়া কবিতাগুলো অনেকে বলেছে না তুমি ওই, যখন গানেরও স্বপ্ন দেখতাম তখন ডিসকাস করতাম, বলে তোমার ছড়া কবিতাগুলো কিন্তু গান হতে পারে, তোমার লেখার যে ধরন, যে মাত্রা, তাল, লয়, সবকিছু খুব সুন্দর, ছন্দগুলা খুব সুন্দর, তুমি এত সুন্দর করে বানাই লিখতে পারো। তো অনেকে উৎসাহ দিতেন। তো তখনই আমি ফার্স্ট গান লেখা শুরু করেছি চট্টগ্রাম থেকে, 2004 না 2003 এরকম অবস্থার মধ্যে। চিটাঙে ফার্স্ট গান রেকর্ড হলো, পরে ঢাকা আসলাম। ঢাকা এসে প্রথমেই আমি কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, তারপর ফেরদৌস ওয়াহিদ, আকি আলমগীর, এই ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, এই 5টা মানুষের কথা খুব স্মরণ করছি। কেন, তাদের খুব কাছে থেকে আমি উৎসাহ পেয়েছি।
আচ্ছা। তাদের কাছে যেতাম, আমি খুব যেতাম তাদের কাছে। প্রথমে আপনার পরিচিত কোন কোন জায়গাটাতে আসলো, মানে কার গান দিয়ে বা কোন গান দিয়ে আপনাকে আমি মোটামুটি? প্রথমে তো চিটাগে গান লেখা শুরু করেছি, তাকেও স্মরণ করছি কারণ প্রথম গান যেহেতু রুনা পারভিন, উনি আমাকে মূলত ডেকে নিয়েছেন। একদিন আমি এই বাসায় ছিলাম, তো বাসার নাম্বারে ফোন আসছে যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে একটা গান রেকর্ড করব, তুমি একটা গান নিয়ে আসো। তখন আমি ওনাকে বললাম এটা তো গান না, আমি কবিতা লিখি। বলছে না না, তোমার যে তুমি একদিন এসে যে দেখালা এটা গান হতে পারে, তুমি নিয়ে এসো। তখন আমার কেমন জানি একটা মনে হলো যে প্রথম উনি ডাকলেন আমাকে, আমার গান রেকর্ড করবেন। আচ্ছা, আমি গেলাম, আমার ডায়েরিটা নিয়ে গেলাম সেই চট্টগ্রাম মুমিন রোড আন্দরকিল্লার এখানে একটা স্টুডিও আছে, যেটা এখন হৈমন্তী আছে না, বাংলাদেশের শিল্পী যে হৈমন্তীর হাজবেন্ড ছিল মিউজিশিয়ান, আচ্ছা, অসীম সঙ্গীত পরিচালক। তখন হৈমন্তীরাও অনেক ছোট। তারপর আমিও তো গেলাম, হৈমন্তীর হাজবেন্ড এই মিউজিক করেছে আমার গানটা। প্রথম দিনেই আমার গান রেকর্ডিং এর সময় আমি আরো একটু খুব ভালো লাগা তৈরি হয়েছে, উনি 1000 টাকা আমাকে দিয়েছেন, এটা তোমার সম্মানী। ধরেন আজকে থেকে 20-22 বছর আগে উনি 1000 টাকা আমাকে দিয়েছেন গান লিখে। তখন আমি চিন্তা করলাম এত ছড়া কবিতা লিখলাম, কোনো সম্মানই দেয় না, মাগনা দেয়। বলছে আরো কবির দাম আছে নাকি, বলছে কবি তো পথে পথে ঘুরে এরকম, তোমরা কবিতা লেখো, কেন টাকা দিব। তো কবিতা লিখতাম নিজের, কখনো টাকা বাসা থেকে চুরি করে, কখনো টিফিনের টাকা বাঁচিয়ে যখন কবিতা লিখতাম, তখন তো অনেকে এই যে বললো কষ্ট করতাম আর কি, কিন্তু টাকা পায় না। এখন দেখলাম 1000 টাকা লিখতেন, সেখান থেকে কোনো সম্মানই আসতো না। না না না, আরো বলতো, যখন বলতাম যে কবিতা লিখে টাকা পাওয়া যায় না, বলে কবিরা কি টাকা পায় নাকি, কবি তো পথে পথে থাকে, কবি নাকি পথে পথে থাকে, কবির অভাব নাই বাংলাদেশে, নাকি কবি আর কাকের অভাব নাই, এটা বলতো। এটা অসম্মান করছি না, কিন্তু আমার কষ্ট লাগতো। আমার কষ্ট লাগতো কেন, যে কবি আর কাকের সংখ্যা বেশি বাংলাদেশ, এটা বলতো। তখন আমি বলতাম না, আপনারা এইভাবে কেন অসম্মান করছেন। এমনিতে প্রথম গানের লাইনগুলো মনে আছে, যে প্রথম গান প্রকাশিত হয়, প্রথম গানের লাইনটাও আমার খুব মনে করা কঠিন হয়ে যাচ্ছে। এটা তো 2000 সালে এসেছিল, 2000 এর এদিকে। এই রুনা পারভিন গানটা মনে পড়ে, তো রুনা পারভিন গেয়েছে এবং চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে প্রচার হয়েছে। আপনার ওই 1000 টাকা দেওয়ার পরে কি চিন্তা হলো যে না তাহলে গানই লিখতে হবে? হ্যাঁ, যখন আমার কাছে, কারণ তখন থেকে 9-10-এ তো একটু টাকার দরকারও হচ্ছে আমার কাছে, একটু বাইরে গেলে একটা খাম কিনতে হয়, একটা ম্যাগাজিন কিনতে হয়, পেপার কিনতে হয়। তো এই 1000 টাকা মনে হলো না, এই সম্মানীটা যখন পেলাম আমি গানে লিখবো। তখন ওনাকে আমি একদিন একটা কথা বলেছি, স্টুডিও থেকে বেরোয় নিচে চা খাওয়াচ্ছে, তো ফুটপাতে চা খেতে খেতে বললাম যে গান লিখলে এরকম রেগুলার টাকা পাওয়া যায়। উনি হাসলেন, আমার হাতে এরকম কাঁধে হাত দিয়ে বসলে, তুমি রেগুলার লিখো, তোমাকে রেগুলার টাকা দেবো। এই যে আমার মধ্যে একটা তৈরি হলো, তারপর ওরা উৎসাহ, তারপরে চিন্তা করলাম। আর তখন থেকে তো আমি অ্যালবামের ফিতার যুগে, ফিতার শেষ সময়ে কাবারে আমি শিল্পীর চেয়ে গীতিকারের কথাগুলা, সুরকারের কথাগুলা, তাদের যে এই গান তৈরির পেছনের গল্পগুলো আমি পড়তাম বেশি। তখন থেকে আমার ঢাকা আসার ছিল। তারপরে ঢাকা এসে আসলে কি ভাবলেন, কি করবেন? ঢাকা এসে আরেক যুদ্ধের অভাব নাই, কারণ ঢাকা তো বিশাল একটা মিডিয়া মাধ্যম। এখানে আমি হচ্ছে একদম শিশু, বাগা আমি সঙ্গীত পরিচালক দেখছি, সাংবাদিক, গীতিকার, সুরকার, শিল্পী, উপস্থাপক। আপনি কি করতেন এদের কাছে যাওয়ার জন্য? আপনি কি করতেন এদের কাছে যাওয়ার জন্য? না, তখন থেকে আমি কিন্তু পত্রিকায় ছিলাম। ওই পত্রিকার সুবাদে আপনি যেতেন? পত্রিকা, আমি একটা ইন্টারভিউ নিতাম। কোন পত্রিকায় ছিলেন? আমি ভোরের কাগজ, ঢাকায় ফার্স্ট হিসেবে ভোরের কাগজে কাজ শুরু করছি, একদম কন্ট্রিবিউটর হিসেবে। বিনোদনে। হ্যাঁ, বিনোদন মানে কত কি মেলা ছিল বোধহয় যখন? হ্যাঁ, ওইটাতে আমি কাজ করেছি। কে দেখতো মেলা সেই সময়? সেই সময় জাহাঙ্গীর বিপ্লব ছিল। তো জাহাঙ্গীর বিপ্লব ছিল, আর আমি মেইন। যেহেতু আমি নতুন এসেছি, আমার উপর কষ্ট দেওয়া শুরু, চাপ। মেলা দিয়ে আমার শুরু হয় আর কি। সে বস ছিল, আমার উপরে সব লেখা। তো আমারও একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এই তুমি রিজিয়া পারভিনের বাসায় যাও, আকি আলমগীরের বাসায় যাও। আর আমি কিন্তু ইচ্ছে করে বাসায় যেতে চাইতাম। তিনি অনেক সময় এমন বলতেন যে না, শিল্পীকে আমি অফিসে ডেকে নিয়ে আসি, কিংবা এখানে ইন্টারভিউ নেন। আমি বলি কি না, শিল্পীর বাসায় যাব। কারণ তখন আমার মতে একটা ছিল যে শিল্পীদের বাসায় গেলে, সিনিয়র শিল্পী যারা আছে তাদের সাথে একটা ভালো পরিচয় হবে, বা আমি ছোট ভাই হিসেবে আমার লেখাগুলা তারা দেখবে, বা আমিও শিখবো অনেক কিছু। তা আমি একদম এখনো মনে পড়ে, আমি প্রচুর কাজ করেছি। প্রতি সপ্তাহে আমি 2-3 শিল্পীর বাসায় গিয়ে মেলাতে বিশাল ফিচার লিখতাম আমি। তো লেখাগুলোও পছন্দ করছে মানুষ, দেখেছি বড় বড় শিল্পীরা আমাকে খুব প্রশংসা করে যে তুমি এত ভালো লেখো কেমনে, যে মনে হচ্ছে যে এই সাক্ষাৎকার বা ফিচারটাও মনে হচ্ছে একদম কবিতার সুরে লেখছে তুমি, ছন্দ মিলায়া। কারণ আমি আমার লেখাতে, অনেকে লিখতেন ধরেন খুব সিরিয়াসভাবে, আমি একটু এমনভাবে মজা করে লিখতাম, আমার কাব্যিক কিছু শব্দ দিয়ে বা ছন্দ মিলায় এসে নানা রকম করে উপমা দিতাম শিল্পীকে। শিল্পীর একদম নানা অবয়ব নিয়ে আমি উপমা দিয়ে লেখা। তখন আমাকে সিনিয়ররাও পছন্দ করা শুরু করেছে। তো এবং সাক্ষাৎকারের বাইরে তখন ডাকতেন যে তুমি একদিন বাসায় আসো,
বা তোমার সাথে গান নিয়ে কথা বলি, গল্প করি, এভাবে করতে করতে আমার একটা সাহস বেড়ে গেল যে শিল্পীর সংখ্যা বাড়ছে, আমার অসংখ্য শিল্পী আমাকে চিনছে, জানছে। তারপর বিভিন্ন প্রোগ্রামে তো যেতাম, তখন আমার এই অডিও যুগের গান শুরু হলো শেষ সময়, তখন আমি গান লেখা স্টার্ট করেছি। গান আসছে, প্রথম গান আসছিল আমার সাউন্ড টেক না সিডি চয়েস থেকে আসছিল। সে আসার পরে সেই ঈদে পোস্টার ছিল, রাস্তা রাস্তা যে পোস্টার হতো না, চান রাতে বেরোলাম, দেখি যে পোস্টারের মধ্যে এক কোনায় গীতিকারের 2-3টা ছবি। তা আমি মালিবাগ মোড়ে, মনে হয় মালিবাগ মোড়ে আমার ছবিটা দেখে আমি অনেকক্ষণ তাকায় আছি, যে মানে এই মনে হচ্ছে যে আমি আকাশ হাতে পেয়েছি, এরকম একটা স্বপ্ন পূরণ হয়েছে। যদিও কিছু না, মনে হচ্ছে কোটি টাকার স্বপ্ন আমার হাতে আসছে, যে একটা গান, আমার ছবি এখানে। তারপর আমি দেখলাম আশেপাশে কেউ দেখছে কিনা, নাকি শুধু আমি তাকায় আছি আমার ছবির দিকে। পরে দেখলাম না, আমি তাকায় আছি, কিন্তু আমি তাকায় থাকলে আমার ছবিটা দেখে আমি খুব আনন্দিত হচ্ছি, একটা সাহস বেড়েছে। তো এইরকম বেশ কয়েকটা ঈদের সময় আমার অ্যালবামে ছবি আসে। তা কখনো আমার লেখা নাম আসে, সিডি চলে এসেছিল, সিডি চলে এসেছে শেষ সময়ে। তারপর গান মেলা হলো, শিল্পকলা একাডেমিতে একটা গান মেলা হলো, তুমিও ছিলে মনে, শিল্পকলা একাডেমিতে গান মেলা 13 না 14-তে ছিল। ওই এক গান মেলাতে 3টা একক অ্যালবাম আসছে আমার। 3টা একক অ্যালবামে আমার প্রায় মনে হয় 36টা গান ছিল আমার লেখা, যেখানে বাংলাদেশের একদম সামিনা চৌধুরী, ফাহমিদা আপা থেকে শুরু করে অসংখ্য 36টা গানে আমার লেখা ছিল ঈগল মিউজিক থেকে। এই আর কি, এইভাবে নানা রকম কাজের অভিজ্ঞতা হয়েছে। রেকর্ডিং একটার পর একটা হচ্ছে, আমার 500 গান রেকর্ডিং আছে। যদিও আমি জনপ্রিয়তাকে আমি মেনটেন করি না, আমি কি হচ্ছি, ভাইরাল হচ্ছি, কারণ আমি তো লেখালেখি লেখক হয়ে এসেছি। তো যারা লেখক হয়ে আসে, যাদের মূল মেধা থাকে, চিন্তা থাকে, সেটা আমার জনপ্রিয়তার কিচ্ছু আসে না। আমি এটা সৃষ্টি করতে বলে আমার আনন্দ মনে হয়। 36টি গান একসাথে আপনি 3টি অ্যালবামে প্রকাশ করেন, এটাই সেখানে শিল্পী কারা ছিলেন বা তাদের সাথে যোগাযোগ কিভাবে করেছেন, সবকিছু মিলে সারা কেমন পেলেন? শিল্পী ছিল ফাহমিদা নবী ছিল, ফাহমিদা নবী আপা ছিল, জিলিক ছিল, তারপর হচ্ছে যে লুৎফর হাসান ছিল, নির্জর ছিল, কুনাল ছিল, তারপর এই বিভিন্ন অরিন ছিল, আচ্ছা শশী ছিল, কর্নিয়া ছিল। জি, সম্মানী কি রকম এই গানগুলোর ক্ষেত্রে? গানগুলো সম্মানী নিয়ে আসলে বলার আছে, এখানে অনেক অ্যারেঞ্জের ব্যাপার আছে। কখনো শিল্পী যদি আমার থেকে গান নেই, তখন শিল্পী আমাকে সম্মানীটা দিচ্ছেন, আবার কখনো কোম্পানি নেই, আবার কখনো আমার উপরে ছেড়ে দেয় যে তুমি পুরা অ্যারেঞ্জটা তুমি নাও, একদম শিল্পী থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে কমপ্লিট গানটা মিক্স মাস্টার করে আমাকে দিতে হবে। তো এই বিষয়টা, এই 3টা বিষয় কথা বললাম। তো যে আগে কন্ট্রাক্টটা আমাকে দেয়, তার সাথে আবার একটু বনিবনা হয় যে কীরকম। আর একটা সময় তো বলতে গেলে আমাকেই নির্যাতিত করেছে টাকা কম দিয়ে। এই তুমি গান লিখলা, গানটা মিউজিক হয়েছে বা রেকর্ডিং শেষ, দিল কম বেশি দিয়ে একটা ধরাই দিছে আমাকে। কারণ তখন ধরেন নতুন ছিলাম, আমারও বলার একটা কমপ্লেন করার এত একটা সময় ছিল না। এখন এমন অবস্থা, এখন আমাকে বলতে তারা অনেক সময় একটু লজ্জাবোধ করছে, ভয় পাচ্ছে। আগে আমাকে কন্ট্যাক্ট করছে যে আপনি কত, তাহলে আপনার ইয়েটা কত, যে আপনাকে কিভাবে পাঠাবো এটা। তো এই বিষয়টা একটা ভালো লাগার বিষয়, যে একটা সময় আপনার কোন গানগুলো যেগুলো খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছে, 2-1টা গান যেগুলো শ্রোতাপ্রিয় প্রশংসিত আমি গান বলি সবসময়, কারণ আমরা তো ভাইরাল সময়ের পরে এসেছি, আগে এসেছি, আর এখন তো ভাইরাল যুগ বলা যায়। তো আমরা যেহেতু অডিও সময় থেকে এসেছি, সবসময় চিন্তা করি ভালো গান। আমার গানের মধ্যে ফাহমিদা নবীর একটা গান আছে, মেঘ হয়ে লুকাও। এই গানটা অনেক চ্যানেলে আপা লাইভ অনুষ্ঠানে গেয়েছে এবং রিকোয়েস্ট আসে, এবং আপাও আমাকে বলে প্রায় সময় এই গানটার রেসপন্স আছে। মেঘ হয়ে লুকাও, যেটা সিডি চয়েস থেকে এসেছে। লুৎফর হাসানের স্মৃতির চশমা, এটা ঈগল মিউজিক থেকে এসেছে। রুট নাম্বার 1, এটা এসএ টিভির একটা নাটক হয়েছিল আমার গান অবলম্বনে। এই রুট নাম্বার 1 গানটা গেছে MS রানা, এটা খুব একটা সুন্দর একটা গান ছিল। কর্নিয়ার একটা গান আছে, ভালোবাসার বিনিময়, সিডি চয়েস থেকে এসেছে। তো এইরকম অসংখ্য, সালমার একটা গান আছে, সাদা মুখ কালো কইরা, বন্ধু দেখায় গুচ্ছা, আমি নাকি কালা পাখি, এরকম বন্ধু হইল ফর্সা। তো এরকম বেশ কিছু গান আছে, প্রশংসনীয় গান আছে। জরাও মায়ায় একটা গান আছে, কি ইশারাই, এটা হচ্ছে কাজী শুভ, গানটা গেয়েছে ঈগল মিউজিকের ব্যানারে, যেটা কোটি ভিউ আছে। যেহেতু ভাইরাল যুগ বলি ঠিক আছে, কিন্তু ওই গানটা কাজী শুভ গেয়েছে, একটা নতুন মেয়ে ছিল তাসনিম খান, ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আছে, এটা কোটির উপর ভিউ আছে। আর আরেকটা গান কুনালের, দীপ্ত টিভি অ্যাওয়ার্ড পেয়েছে, এই আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি,
এটা ইমন সাহার সুর সঙ্গীতে আমার লেখা, বাহ, এবং দীপ্ত টিভির বকুলপুর নাটকে এটা নিয়মিত প্রচার হচ্ছে 7 বছর ধরে, প্রায় সিজন 3 থেকে, দীপ্ত টিভির শুরু থেকে, আচ্ছা। যেটাতে প্রায় ওইটাও মানে কোটির উপর ভিউ আছে। কোনাল গেয়েছে আর ইমন সাহার সুর সঙ্গীতে আমার লেখা, এরকম বেশ কিছু গান আছে অসংখ্য। মানে এখন আর বলতে পারি না, আগে লিখে রাখতাম, কিন্তু আমার লেখা গান প্রকাশ হলে আমি খুশি হতাম, ডায়েরিতে লিখে রাখতাম এই গানটা এত তারিখ রেকর্ড হলো, এত টাকা পেলাম। এখন আর লেখা হয় না, কারণ গান রেকর্ড হচ্ছে। আমি খুব ভালো লাগছে, এই 2 মাসেও কিন্তু আমি 17টা গান করেছি আমি। বাহ, লাইলা আরেকটা গান আসবে আগামী 2 দিন পরে সিডি প্লাস থেকে। এত লিখেন কিভাবে, কি দিয়ে লিখেন? আচ্ছা, লিখি আসলে লেখাটা আসে আগে, আমার লেখা আসে, কখনো পথ চলতে রাস্তায় আসে, কখনো আমি বাসে, লোকাল বাসে যখন যাই, লজ্জার কিছু নাই, আমি লোকাল বাসে অনেক সময় যখন যাই একটু টাকা বাঁচাতে, এই লোকাল বাসে গিয়ে তখন বাসের মধ্যে অনেকে তো ধরেন মোবাইল টিপছে, অনেকে দেখছে, তখন আমার কাছে যখন কোনো বাইরে জানলা দিয়ে আমি যখন কোনো পরিস্থিতি দেখি, কোনো একটু নিজের কাছে কোনো একটু দুঃখ কষ্টের কিছু ভর করে, তখন আমি মোবাইলেও কিন্তু গান লিখি, মোবাইলে গান লিখে আমি রাখলাম, বা কখনো সারা রাত যখন মনে পড়ে গানের কথা লিখলাম, রাস্তায় লিখলাম, চা খেতে লিখলাম, অনেক গান আবার লেখা হয় এরকম করে। তো গানটা আসলে পরিস্থিতি, আমার কাছে অনেক বিরহ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। মানুষ বলে যে, আমি একটা কথা বলি এখানে, যে অতিরিক্ত সুখে থাকলে গান হয় না। মানে গান হয় ঠিক আছে, অতিরিক্ত সুখের মধ্যে আমি একজন গীতিকবি হতে পারতাম না আমার মনে হচ্ছে। আমার বাবা যদি আমাকে কোটি কোটি কিছু দিয়ে যেতেন, বিশাল ব্যবসা দিয়ে যেতেন, ওই ব্যবসা চালাতে হিমশিম খেয়ে আমার আর গান কবিতা কবিগিরি হতো না। কারণ আমি যেহেতু কষ্টে থেকে পড়েছি, তখন বাবার কষ্টটা আমি কিভাবে, যখন আমাকে বাবা বকা দিচ্ছে বা কোনো আত্মীয় স্বজন অবহেলা করছে, বন্ধু বান্ধব অবহেলা করছে, তখন চিন্তা করলাম এই কষ্টটা অনেকে অনেকভাবে নেই। কেউ একটা বিড়ি খাই, কেউ সিগারেট খাই, কেউ বিরহে থেকে, মানে অনেক সময় হয় না হাত কাটতো যে প্রেম করলে, আর আমি কষ্টে পড়লে আমি গান লিখতাম তখন, মানে কবিতা লিখতাম, যে আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমি ডায়েরিটা খুলে সুন্দর লেখালেখি করতাম, বিভিন্ন ভাব আসতো এরকম করে। আপনার ক্ষেত্রে কি হয়, এমনি আগে গান নিজের মতো করে যে কোনো বিষয় লিখে রাখেন, পরবর্তীতে শিল্পী চাইলে তাকে এটা দেয়া এক সময় বেশি হতো, এক সময় হচ্ছে আমি ভ্যারাইটিস আমার মতো করে আমি লিখে রেখেছি, কারণ গান কখন নিবে না নিবে তো আমি জানি না, কিন্তু গান আমি লিখে ডায়েরির পর ডায়েরি বন্দি করছি। এখন ফরমাইশি কেন, এখন আমি কমার্শিয়ালি অনেক বছর ধরে কাজ করছি, এখন আমাকে শিল্পীরা কন্ট্যাক্ট দেয় যে এই থিমের উপর আপনি একটা গান লিখেন, বা এই বিষয়ের উপর একটা গান লিখেন। যেমন নাটকের আমি অসংখ্য গান লিখছি, এখন ধারাবাহিক প্রচার হচ্ছে 5টা রানিং চলতি, প্রচার চলতি 5টা ধারাবাহিক, তো এই ধারাবাহিকের গুলা গল্প আমাকে দেয়, বিশাল স্ক্রিপ্ট দেয়, একদম সেই মানে অনেক পৃষ্ঠা স্ক্রিপ্ট দেয়। তো স্ক্রিপ্ট দেওয়ার পর আমি চিন্তা করি যে কোথা থেকে কোন ক্যারেক্টার থেকে গান আমাকে স্টার্ট করতে বলে, তো এই ক্যারেক্টারগুলো আমি গান লিখে অভ্যস্ত হচ্ছে। আমার অসংখ্য কাজ চলছে, ইমন সাহার সাথে বেশি কাজ চলছে, ইমন সাহা, নাজির মাহমুদ, মুশফিক লিটু, সুমন কল্যাণ, এদের সাথে আমার অনেক কাজ চলছে এখন বর্তমানে। আর আমার বর্তমানে 5টা ধারাবাহিকের টাইটেল গান প্রচার হচ্ছে, দীপ্ত টিভিতে বকুলপুর চলছে, 8 টিভিতে গোলমাল জাদুনগর, এই 2টা ধারাবাহিকের গান আমার লেখা। তো এইভাবে লেখা আসে যখন একটা মাছরাঙা টিভিতে একটা নাটক প্রচার হয়েছিল, এই চান বিরানি, যেটা মোশাররফ করিমের পুরান ঢাকার গান লিখেছি আমি, পুরান ঢাকার উপরে, খুব সুন্দর একটা গান, তো যেটা মাছরাঙা টিভিতে খুব প্রশংসিত একটা নাটক ছিল, গানটা আমার লেখা। কে গিয়েছিলেন সেটা? এটা নাজির মাহমুদ গেয়েছে, উনি সুর করেছে, উনি গেয়েছে, কিন্তু গানটা ছিল একদম পুরান ঢাকার ভাষায় আর কি, খুব মজার একটা গান ছিল, যেখানে টমটম, বিরানি, তারপর পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য নিয়ে একটা পুরান ঢাকার সিনেমা দেখার সেই স্টাইলগুলা, এই গানটা মোশাররফ করিম এবং প্রভা অভিনয় করেছে, খুব সুন্দর একটা গান ছিল মাছরাঙ্গাতে। আচ্ছা, চলচ্চিত্রের গানও তো বোধহয় চলচ্চিত্রে আমি কাজ করেছি রায়হান মুজিব, আমাদের শ্রদ্ধেয় পরিচালক রায়হান মুজিবের প্রিয় বান্ধবী, যে গানটা গেছে অনুপমা মুক্তি, এটা কাজ শেষ, সিনেমার শুটিংও প্রায় শেষ পর্যায়ে, তো খুব শীঘ্রই বেরোবে। আর হচ্ছে শামীমুল ইসলাম শামীমের একটা নতুন সিনেমায় গান লিখেছি, জাফর আল মামুনের এক পশলা বৃষ্টি, যেটা শাপলা মিডিয়া প্রযোজিত, সব গান আমার লেখা, ওখানে গান আছে 4টা, গান গেয়েছে পড়শি, বেলাল খান, কাজী শুভ, এরা গেয়েছে আমার লেখায়। এক পশলা বৃষ্টি, এটা হচ্ছে কায়েসার্য, আচল, জয় ছিল এক পশলা বৃষ্টি সিনেমায়। তো এই 4-5টা সিনেমা একদম রিলিজের পথে আর কি আমার এই সিনেমাতে। তো গীতিকার হিসেবে কাজের জায়গাটা অনেক বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। হ্যাঁ, কাজ বেড়েছে। এখন কি মনে হয়, আপনি যে সময়টা কাজ করতেন, একটা সময় তো নানান মানুষ নানান ধরনের কথা বলতো, তো সেগুলো নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, বা নিজের পরিবর্তনগুলো আসলে কতটুকু বুঝতে পারেন? আচ্ছা, তার আগে আরেকটু করে নেই, আমার এই
এই সপ্তাহে আরেকটা গান বেরোচ্ছে, বাদন সরকার পূজা, আচ্ছা চ্যানেল আই সেরা কন্টেন্ট, পূজার বেলাল গেয়েছে। তো গানটা পূজার ইউটিউব চ্যানেল থেকে আসবে, পূজা অফিসিয়াল থেকে। এই সপ্তাহের একদম নতুন গানের আপডেট বললাম। তারপর হচ্ছে যে এই অচিনপুর একটা ধারাবাহিক নাটক শুরু হচ্ছে, গতকাল থেকে বাংলা ভিশনে প্রোমো শুরু হয়েছে। এই গানটা গেয়েছে সালমা এবং পরিচালক শ্রদ্ধেয় কায়সার আহমেদ, নাটকের পরিচালক। ওনার লেখা নাটকের গানে আমি বেশি লিখছি। তো অচিনপুর নাটকটাও ভালো যাবে, সালমা গান গেয়েছে। আর আপনি যেটা বললেন, সেই সময়টা আসলে পরিবেশ পরিস্থিতির উপরে তো অনেক কিছু ইয়ে করে। তো আমার এখন আগের সময়টা আর এখন সময়টা অনেক চেঞ্জ হয়েছে। তো এখন আসলে লেখালেখি বলেন, সঙ্গীত বলেন, চলচ্চিত্র বলেন, এই বিনোদন সাংবাদিক বলেন, সব কিছু আসলে একটা ফরমাইশি হয়ে যাচ্ছে। আগে একটা সময় আমরা ছিলাম ইয়ার উপরে আমার ইচ্ছে মতো, এখন আমার ইচ্ছে মতো কাজটা কমেছে। এখন আমি কারো অর্ডার বলা যায়, কারো ফরমাইশি বলা যায়। তো আমরা এমন হয়ে গেছি যে আগের যে আবেগ অনুভূতিটা আসলে যান্ত্রিকতার মতো হয়ে গেছে। দেশ যেমন চলছে একটা সময় এক এক ধরনের, তো আমরাও এরকম হয়ে গেছি যে কেউ লিখতে বললে লেখাটা আসে না, নত আসে না। এই বিষয়টা এরকম হয়ে গেছে। এখন কি গীতিকারকে সবাই খোঁজে বা কে লিখছে গানটা আপনার নিজস্ব এটা আগে একটা সময় এসেছে, আগে যেমন গীতিকারদের একটা বিভিন্নভাবে তাদের মানে আর্কাইভ বলি, কপিরাইট বলি, এখানেও তো এতটা আধিপত্য ছিল না। এখন আমি কপিরাইট অফিস থেকে আমি একটা ইনফরমেশন পেয়েছি, আমাকে ডাকছে যে আপনার কত গান আছে, আপনি কপিরাইট করেন, ভবিষ্যতে আপনার জন্য এটা ভালো হবে। যে আপনি একদিন আপনি বেঁচে থাকেন না থাকেন, আপনার ফ্যামিলি রয়্যালিটি পাবে, কিংবা আপনার গানের যে কোটি ভিউ আছে, লক্ষ ভিউ আছে, এগুলা থেকে আপনি একটা বিভিন্ন দাবি দেওয়া একটা অধিকার আছে আর কি। তো তখন তারা বললো যে আপনারা জানেনই না যে এই গানটার মূল মালিকানা কিন্তু গীতিকারের। গীতিকার না লিখলে এটা রেকর্ডিং পর্যন্ত যেত না, শিল্পী কণ্ঠে ধারণ করতে পারতো না। তো কপিরাইট থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকেই আসছে। তো আসলে গীতিকারদের এখন অনেকটা ভালো সময়, কারণ গীতিকাররাও বিভিন্ন চলচ্চিত্রে গান লেখে, নাটকে গান লেখে, কিংবা তাদের অ্যালবামে আসে, ইউটিউবে তারা বিভিন্ন কাজ করছে। তো ফোকাস হচ্ছে, গীতিকাররাও অনেক ফোকাস হচ্ছে, কারণ গানটা পপুলার হচ্ছে, কোটি ভিউ হচ্ছে, রমরমা বাণিজ্য হচ্ছে, তখন কোনো না কোনো প্রশ্ন আসে যে গান কি আসলে ভিউয়ের জিনিস কিনা। মানে আমরা ভিউটা বারবার বলছি, হয়তো বাস্তবতা সেটাই। গান তো আমরা শোনার জিনিস জানতাম। হ্যাঁ, তাহলে এই বিষয়ে আমার একটু বলার আছে। যেহেতু আপনি গান বাণিজ্যের কথা বলেন, ভিউর কথা বলেন, তার গান আপনি যদি ভাইরাল আর ভিউ যদি আপনি না গুনতেন, তাহলে আমি এতটা চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে কেন ভাইরাল শিল্পীদের আধিপত্য দেখি, যে তারা মার্ক করছে যে উনি ভাইরাল শিল্পী। তা আমাদেরকে তো কেউ এভাবে বলবে না। তাকে ধরেন সে কোনো ভালো শিল্পী না, মানে গানের মধ্যে শিক্ষাগত একটা আছে, সে ওস্তাদ ধরে শিখেনি, সে সারগাম শিখেনি, সারেগামা শিখেনি, গানের ক্লাসিক্যাল কোনো বেস নাই। তিনি যখন ইউটিউবে কোটি ভিউ পেলেন, তখন তাকে যতটা ওস্তাদ ধরে শিখে এসেছেন, তাকে যতটা টেলিভিশন আর পত্রিকা ফোকাস করছে না, কোম্পানি ডাকছে না, ততটা ভাইরাল মানুষকে ডাকছে। এমন এমন বিখ্যাত মানুষ, পরিচালক, টেলিভিশনের মানুষ ভাইরাল মানুষকে ফোন দিচ্ছে। তো এটা ওনার থেকে, তো এই শিক্ষাটা তো আসলে বেড়েছে যে আসলে এখন শিক্ষার দাম বেশি নাকি ভাইরালের দাম বেশি। না, এটা তো আসলে দিন শেষে পরিবেশনের জায়গা, জনগণ যেটাকে রিসিভ করবে সেটাই। এখন ধরেন আপনি যেটা বললেন যে গ্রামার মেইনটেইন করে কোন একটা গান করা আর রাতারাতি হুটহাট পপুলার হয়ে যাওয়া, এই হুটহাট পপুলার হয়ে যাওয়াটা ঠিক আছে, কিন্তু এটাও খুব একটা টিকে থাকে না। সেই জায়গাটা আমরা নাই বা গেলাম। কিন্তু এই যে গানের যে পরিবর্তনটা আমরা দেখি, কিন্তু বাণিজ্যটা হচ্ছে আর কি, তাকে এক গান করাতে গেলে অনেক টাকা দেয়। কিছু মনে করবেন, আমি সরাসরি কথা বলি, ভাইরাল একটা শিল্পীকে কোম্পানি বলেন, টেলিভিশন বলেন, যখন বলি আপনাকে একটা গান গাওয়াবো, আপনি তো ভাইরাল, একটা গান রেকর্ড করব, তখন উনি এমন দেয় যে আমি তো এক গানে 50,000 টাকা নেই, শুধু ভয়েস পেমেন্ট, বা কখনো এক গানে 1 লাখ, আবার অডিওতে 50,000 টাকা নেই, ভিজুয়ালি যেতে নাকি তাকে আরও দিতে হবে। ধরেন ভিজুয়ালি 50,000, অডিও 50,000, তাহলে এক গান গাইতে যদি উনি 1 লাখ টাকা নেই, তার মধ্যে যিনি উস্তাদ ধরে শিখেছেন, সারা বছর ধরে গান শিখে যুদ্ধ করেছেন, তাকে অনেক সময় তো চ্যানেলেও দেখি না, কিংবা তাকে গান গাওয়াইতে গিয়ে বলে কোনো কোম্পানি বা প্রডিউসার বলে, না আপনি তো উস্তাদ ধরে শিখে এসেছেন, আপনার ক্লাসিক্যাল বেস আছে, নজরুল রবীন্দ্রনাথের গান করেন বা বিভিন্ন, কিন্তু আপনার তো ভিউ নাই, আপনার ফেসবুকে দেখি ফলোয়ার কম, আপনার ইউটিউবে দেখি গানের ভিউ নাই, তা আপনাকে দিয়ে গান করালে তো আমার এটা একটা ভিউ হবে না, কিংবা মানুষ বলবে যে না ওনা কাকে দিয়ে গান গাওয়ালেন, ভিউ নাই, পরিচিতি নাই, ফেস ভ্যালু নাই, ফেমাস। এই কথাটা তো যুক্তি আছে, এটা অবশ্যই যুক্তি আছে। আমি একজন বিনোদন সাংবাদিক, এটা আমাদের অনেকেই তাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছি এই জায়গায়। সেই বিনোদন সাংবাদিকরাও এই যে আজকে সঙ্গীত বাজার বলেন, চলচ্চিত্রের বাজার বলেন, নাটকের বাজার বলেন, মিডিয়ার বাজার বলেন, তার বিনোদন সাংবাদিকরাও অনেকটা দায়ী।
কেন আপনি একজন ক্লাসিক্যাল বেস শিল্পীকে আপনি মূল্যায়ন না করে একজন ভাইরাল শিল্পীকে দিয়ে রমরমা সাক্ষাৎকার দিচ্ছেন, আবার তাকে প্রডিউসার দিয়ে আপনি লিঙ্ক করাচ্ছেন যে ওনার ভিউ ভালো ওনাকে নেন। যিনি ক্লাসিক্যাল বেস তার ভিউ নাই, তার ফেস ভ্যালু নাই, সে সুন্দরও না। এমনও কমপ্লেন করে এখানে সিনেমার প্রডিউসার আমাকে ফোন দিয়ে বলে যে আশিক ভাই আপনি ওই শিল্পীকে একটি গান গাওয়াবো, আপনি যে বললেন, কিন্তু উনি তো দেখতে সুন্দর না। আমি বলি দেখতে সুন্দর না মানে উনি কি নায়িকা না গায়িকা? আপনি কণ্ঠশিল্পী কেন দেখতে সুন্দর হবে? কণ্ঠশিল্পী হবে তার ভয়েস সুন্দর, তার গলাটা সুন্দর, সে ভালো গায় কিনা দেখবো। এখন একজন সিনেমার প্রডিউসার, একজন পরিচালক, একজন টেলিভিশন প্রডিউসার কেন বললো যে শিল্পী দেখতে সুন্দর না? দেখতে সুন্দর না, তার লাইক হবে না, তার ভিউ হবে না। তাহলে এই পরিস্থিতি তো আমি কমপ্লেন করলেও কিচ্ছু হবে না, কারণ চলছে এটা। প্রথম কথা হচ্ছে যে একজন, আপনি যেটা বলছিলেন প্রসঙ্গ টেনে, যে একজন ক্লাসিক্যাল শেখা বা গান ছোটবেলা থেকে শিখে আসছে এরকম একজন সঙ্গীত শিল্পীর গানটা যখন জনপ্রিয় হচ্ছে বা আমাদের আজকের যুগে আমরা ভাইরালি বলি, ভাইরাল হচ্ছে, তখন সেটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু সবাই সেটা রিসিভ করছে। কিন্তু যে এই লাইনে আসেনি তার গান যখন পপুলার হয়ে যাচ্ছে তখন আমরা আসলে এটা নিয়ে এত বেশি হইচই কেন করছি? এটা তো হইতেই পারে, এটা বাণিজ্য ভিউর উপরে তো একটা, আপনি ভাইরাল শিল্পী যেটা কোটি ভিউ হয়েছে বা অনেক কিছু, তার গানে তো একটা ইউটিউবে কন্টেন্টে ভিউ আসে, কিন্তু গ্রামার না শিখে পৃথিবীতে অনেক শিল্পী আছেন যারা জনপ্রিয় হয়েছেন। আপনি হেমন্তর কথা বলেন, হেমন্ত তো গান শিখেনি। আমাদের আসিফ, তিনিও কখনো গান শিখেননি, কিন্তু তাই বলে ওরা কিন্তু অশালীন অসামাজিক কথা সুরের গাননি, কিংবা ওরা দেশ বিরোধী কিংবা সমাজ বিরোধী, বা আমি একটা পরিবারে এই গানটা শোনাতে পারবো না, আমার মা গানটা শুনলে বলবে যেটা কি গান হয়েছে, এই ধরনের গান তো তারা করেননি। যারা অতীতে বিখ্যাত শিল্পী, বরেণ্য শিল্পী হয়েছেন, তারা কিন্তু গান শিখে না আসেও জনপ্রিয় হলেও তারা কিন্তু খুব রুচিশীল ছিল, কথা সুরে খুব বাছাই করে কাজ করতেন। কিন্তু এরা আপনি এমন কিছু উদ্ভট কথা আসে যেটা প্রচলিত কথায়, রাস্তায় আমরা অনেক সময় ফাসলামো করি না, ওইসব মানে ফাসলামো বিয়াদমূলক কথাই কিন্তু নিয়ে এসে গানটাকে টেনে গীতিকার গান লিখছে, সুরকার সুর করছে, এই বিষয়গুলো বাণিজ্য হচ্ছে। তাহলে আপনি যদি কিছু মনে করবেন না, আপনি যদি ঘরে বসে যে কথাটা আমরা ডিসকাস করি বন্ধু বান্ধব মিলে, কোনো ফাসলামো কথা বা দুষ্টমিমূলক কথা, সেখানে অনেক অশালীন, অনেক সময় রুচিশীলের মধ্যে অশালীন কথাও আসে, কিন্তু সেই কথায় কি আপনি গান বানাবেন? আমি বানাতে পারবো না, আমি সেই গানটা কোনো ভালো শিল্পীকে গাওয়াতে পারবো না। কারণ আমি কি শিক্ষা পেয়েছি, আমার পরিবার আমাকে কি শিক্ষা দিয়েছে, আমার বাবা মা কি শিক্ষা দিয়েছে, এটা তো আমি মেনটেন করবো। বিষয়টা আপেক্ষিক আসলে, মানে এখন কিন্তু পরিবারের ধরন, মিডিয়া থেকে কন্টেন্ট কনজিউমের ধরনগুলো মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন আর ওইভাবে একসাথে বসে টেলিভিশন দেখা এটা বলাটাও মুশকিল হয়ে যাবে, কারণ মোবাইল হয়ে গেছে টেলিভিশন। তো মোবাইল মানে হচ্ছে পার্সোনাল মিডিয়া, কে কি দেখছে, কে কিভাবে নিচ্ছে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতার উপরে। সুতরাং সেই জায়গা থেকে কন্টেন্টের ধরনও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আপনার সাথে একমত, কিছু কিছু বিষয়ে ডেফিনেটলি অবশ্যই ফোকাস করা উচিত, কিন্তু ওই জায়গাটাই একটু আসতে চাই যে গানের রয়্যালিটি। আমরা দেখি পার্শ্ববর্তী দেশেও কিন্তু এই জিনিসটা আছে, হ্যাঁ। এবং একটা গান যখন শিল্পী করেন, গীতিকবি লিখেন বা মিউজিক কম্পোজ করছেন, তিনি সারা জীবন ধরেই রয়্যালিটি পান। কিন্তু আমাদের দেশে হলোই না এটা শেষ পর্যন্ত। রেডিও এসে রেডিও হারিয়ে গেল, হ্যাঁ, আপনারাও গান করছেন, মাধ্যম চেঞ্জ হয়ে গেল, কিন্তু হলো না। কেন হলো না? এটা হচ্ছে, আমি রেডিওর কথা যেহেতু বলছেন, শেষ পর্যায়ে এফএম রেডিও এসে কিন্তু বাংলাদেশের অনেক গানকে খুব জনপ্রিয় করেছে। যারা বিশেষ করে, আমি এই রেডিও থেকে এসে আপনি মিনারের কথা বলি, মিনার, তাহসান, অর্ণব, এরকম কিছু শিল্পী কিন্তু এফএম রেডিও থেকে এসেছে। কারণ মিনার খুব আমার পাশের বাড়ির ভাই, ছোট ভাই, চিটাঙ্গের, চট্টগ্রামের। সে যখন গান শুরু করেছে তখন থেকে খুব সম্মান করতো, আমি পূর্ব কোণে ছিলাম, তখন থেকে স্বপ্ন দেখতেন, কিন্তু তার গান কিন্তু রেডিওতেই হিট হয়েছে আগে। আচ্ছা, এই সাদা রঙের স্বপ্নগুলো, দিল না কো ছুটি, সে নিজে গান লিখতো, সুর করতো। তাহসান ভাই ছিল তার একটা খুব প্রিয় মানুষ, তাহসান ভাইয়ের মাধ্যমে সে গানে এসেছে। তো রেডিও, এফএম রেডিওর কল্যাণে কিন্তু অনেক গান হিট হয়েছে। তারপরে ধরেন অনেক চ্যানেলে অনেকে গান করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি সেই সময়টার যে গানের ছিল, আবেদন ছিল বা ছিল, এখন চেঞ্জ হয়েছে। এখন ধরেন সিনেমাতে গান হচ্ছে, চলচ্চিত্রের গান কথা বলি, যেমন সাকিব খানের যে সিনেমা গানগুলো হচ্ছে, তুমি কোন শহরের মায়া গো লাগে ওরা দুরা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই দরদ মুক্তি পেয়েছে, তো সামনে বরবাদ মুক্তি পাবে। তো সিনেমার গান বলেন বা এই আপনি যেটা বলেন সে সময়ের গানের তফাৎ অনেক বেড়েছে বিভিন্নভাবে। শিল্পীরা যে ধরনের চাইছে বা গীতিকার যে ধরনের চাইছে সেটা হবে না। কিন্তু আপনি পরিচালক আমাকে যেহেতু বলছে যে
না আপনি যে গানটা লিখলেন এটা না, এটা আমার গল্পের সাথে লিখতে হবে, এটা আমি পরিচালকের শব্দ নির্ধারণ করছে যে উড়াদুরা নিয়ে একটা গান লেখেন, এই শব্দটা দিয়েছে আমাকে। কখনো উড়াদুরা, কখনো ঝাঁকানাকা, কখনো উদ্ভট শব্দ ধরাই দিয়ে গানের কথা বলেন, আবার কখনো হিন্দি গান দিয়ে বলে যে আশিক ভাই এই গানটা দেখেন তো হিন্দি গান, এই গানটাকে কপি করা যায় কিনা। তো আমি বললাম হিন্দি তো আমি কমই বুঝি, না ভাই আপনি এই যুগে তাল মিলাতে গেলে চলতে গেলে তো আপনাকে এই কাজ করতে হবে। তো এই নানা রকম পরিস্থিতিতে আসলে কাজ হচ্ছে আর কি এরকম। জি, গানের পাশাপাশি আর কি করছেন আপনি? আমি গানের পাশাপাশি বিনোদন সাংবাদিকতা আছি, আর কখনো এই নাটকের স্ক্রিপ্টের অনেক অফার আসে, যেহেতু আমি একটা কাজ করেছিলাম। আচ্ছা, তো এখন একটু ধরেছি বিনোদন সাংবাদিকতা জায়গাটা একটু ফোকাস করতে চাই। আমাদের দেশের সার্বিক বিনোদন সাংবাদিকতা নিয়ে আপনার মতামত কি? কারণ আমরা দেখি যেখানেই কেওয়াস সেখানেই প্রচুর সাংবাদিকতা, এবং সেটা বিনোদন সাংবাদিকতা। এটা নিয়ে নানা, হ্যাঁ যেহেতু এখন ভাইরালের সময় কিন্তু সাংবাদিকরাও ভাইরাল হচ্ছে, সেই প্রসঙ্গে আমি কারোর নাম বলবো না। আগে আমরা দেখতাম শিল্পীরা নায়ক নায়িকা ভাইরাল হচ্ছে, গায়ক গায়িকা, এখন বিনোদন সাংবাদিকও ভাইরাল হচ্ছে, কারণ বিনোদন সাংবাদিকদের সাথে শিল্পীদের আনা গোনা ওঠা বসা এমনও হয়েছে, যেটা আমি সরাসরি বলে যাই, মানে নিউজের বাইরেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্ক থেকে অনেক কিছু হচ্ছে, সেটা ভাইরাল পরিস্থিতি হচ্ছে। যেমন ধরেন অনেকে ফেসবুক মেনটেন করে, বিনোদন সাংবাদিকতার পাশাপাশি পেজ মেনটেন করে, ফেসবুক মেনটেন করে, সেটা মনিটাইজ হচ্ছে, সেটা বিনোদন সাংবাদিকরা কিন্তু ফেসবুকে ব্যবসা করছে। তো ফেসবুকে ব্যবসা করছে মানে ধরেন আমার অফিসে আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, কিংবা অফিসের বাইরেও কিন্তু আমি একটা শিল্পীর কোনো না কোনো একটা ক্লিপস ভিডিও, তার একটা ইন্টারভিউ, তার একটা কিছু কথা আমি আমার পেজে ছাড়ছি। তো এই বিষয়ে যেটা কিছু পরিস্থিতি এখন হচ্ছে, তো কারো কমপ্লেন হচ্ছে, কারো চাকরি চলে যাচ্ছে, তবু আসলে কি বলবো, এখন বিনোদন সাংবাদিকের সার্বিক অবস্থার যেটা বলি, বিনোদন সাংবাদিকের আগের চেয়ে ভালো অবস্থা আছে এখন। বিনোদন সাংবাদিকদের বেতন বেড়েছে, এখন বিনোদন সাংবাদিকতা যে একটা পেশা সেটা ডেকে নিচ্ছে, কিন্তু সেটা টেলিভিশন চ্যানেল বলেন, একসময় পত্রিকায় আমরা কন্ট্রিবিউট করেছি, কন্ট্রিবিউট করে একটা লেখা লিখে 500 টাকা পাইতাম, এটা মনে হতো বিশাল কিছু। আমি একটা নায়িকা বা নায়কের, যে গায়কের সাক্ষাৎকার নিব, আমাকে 500 টাকা দিবে, এটার জন্য আমি আগ্রহ থাকতো। 500 টাকাটা কবে পাবো, মাত্র 500 টাকা হাতে গোনা, সেই টাকার জন্য আমরা যেতাম। সেই টাকা আমার নামে যখন একটা বিল দিত, আমার কাছে মনে হচ্ছে এই কন্ট্রিবিউটিং টাকাটা আমি বেতন পাইছি, অথচ আমি বেতন না, এটা সামান্য টাকা পাইছি, এটাই আনন্দ ছিল, এটা সংগ্রহে রেখেছি। তো আজকে বিনোদন সাংবাদিকদের চাকরি দেওয়ার আগেই বলে যে আপনি 50,000 আপনার বেতন 50 হবে, 1 লাখ হবে, কিংবা 30 হবে, সর্বনিম্ন বিনোদন সাংবাদিকদের এখন বেতন 30-এ চলে গেছে। আর আগে একটা সময় বিনোদন সাংবাদিকতা কন্ট্রিবিউট থেকে যখন আমিও স্টার্ট করেছি, তখন 8,000 টাকা বেতন আমি কাজ করেছি, লজ্জার কিছু নাই। আমি দৈনিক সংবাদে বিনোদন সাংবাদিকতা করছি 8,000, পরে আর টিভিতে গিয়ে অনেক বেড়েছে, ইনকিলাবে গিয়ে অনেক বেড়েছে, ভরে। তো এই বিষয়গুলা বিনোদন সাংবাদিকতা একটা সার্বিক অবস্থা খুব ভালো। কারণ বিনোদন সাংবাদিকরা অনেকে বিনোদন সাংবাদিকতা করছে, পেজ মেনটেন করছে, কেউ নাট্যকার, কেউ গান লেখে, কেউ সিনেমা লেখে, কেউ ডিরেকশন দিচ্ছে। তো মিডিয়াতে পেশাটা ভালো, আপনার যদি গুণ থাকে, আপনার যদি লেখালেখির গুণ থাকে, আপনার যদি মিডিয়াতে খুব কমিউনিকেশন শক্ত থাকে, এখানে মিডিয়াতে অনেক বাণিজ্য আছে, ভালোভাবেও বাণিজ্য আছে। যেমন আমরা টিকে থাকছি আজকে ঢাকাতে 19 বছর এবং টোটাল মিডিয়া ক্যারিয়ার 2 যুগের বেশি, একটা টাকা আমার পরিবার থেকে আমার আনতে হয় নাই। এটা আজকে এখানে বলছি, আমি মানে নিজে অর্জন করেছি। 22 বছরে কষ্ট হলেও কখনো মাসে মনে হচ্ছে কখনো মাত্র 2,000 টাকা ইনকাম করেছি, আবার কখনো অনেক ইনকাম করেছি, আবার এখন অনেক ইনকাম করছি। তো এই মিডিয়ার বিষয়টা তো আমার একটা শান্তি লাগে যে লেখালেখি করে আমি সার্থকতা, আজকে লেখক হয়ে, আজকে গীতি কবি হয়ে, বিনোদন সাংবাদিকতা করে আজকে আমি অর্জন করেছি অনেক। এই যে লজ্জার কিছু নেই, আমার মা অসুস্থ, আমার মাকে চিকিৎসা থেকে শুরু করে আমার মাকে সারা জীবন আমি ফ্যামিলি মেনটেন করি বিনোদন সাংবাদিকতা থেকে, গান থেকে। তো আমরা লেখালেখিটা, বিনোদন সাংবাদিকতা সার্ভিস পরিস্থিতি খুব ভালো। এখন কি কোনো কাজ করছেন বা কোনো গান, নতুন গান লিখছেন বা কোনো নাটকের সাথে লিখছেন কি? আগামী সপ্তাহে রিলিজ হতে যাচ্ছে আমার লাইলা, ক্লোজ আপ ওয়ানের লাইলার একটা গান। এটা হচ্ছে বন্ধু যদি ফোন না ধরে, একটা চটুল গান। এটা সিডি প্লাস থেকে কাজ শেষ, এই আগামী সপ্তাহে রিলিজ হবে। সুমন কল্যাণের সুরে আমার লেখা। আর আরেকটা হচ্ছে কাজী শুভ আর বেলালের একটা গান, কাজী শুভর ইউটিউব চ্যানেলে আসবে। আর সালমা গেয়েছে কায়সার আহমেদের নাটকে বাংলা ভিশনে, যেটা গতকাল থেকে অনেক শুরু হয়েছে। আপনি তো বিভিন্ন সংগঠনের সাথেও যুক্ত আছেন, সাংগঠনিক কাজগুলো করছেন, সেখানে কেমন অভিজ্ঞতা? আমি খুব সংগঠন প্রিয় মানুষ, কারণ আমি যখন লেখালেখি শুরু করেছি চট্টগ্রাম থেকে, তখন থেকে আমি সংগঠনে খুবই সময় দিতাম।
কেমন জানি আমার মনে হতো পর্দার পেছনের যে কারিগরটা এটা আমি একজন শিল্পী। যখন 26শে মার্চের অনুষ্ঠান হচ্ছে, 21শে ফেব্রুয়ারি হচ্ছে, পয়লা বৈশাখের হচ্ছে, এই প্রোগ্রামগুলোকে আমাকে দায়িত্ব দিত স্কুলে কলেজে। না, ও খুব দুর্দান্ত, ও খুব দৌড়ায়, কমিউনিকেশন ভালো, তখন আমাকে টিচাররা এসে ধরাই দিতেন এই 26 তারিখ অনুষ্ঠান কি কি করা যায়, শিল্পী কাকে নেবা, তুমি কবিতাতে কাকে নিবা, উপস্থাপনা কে করবে, ব্যানার কোথায় দিবা, বা নাস্তা কি অনুষ্ঠানের, সবকিছু কিন্তু খুব মেনটেন করতে পারি আমি। তো প্রচুর কাজ করেছি আমি, খুব অনুষ্ঠান করেছি চট্টগ্রামে থেকে। আমি অনেক বরেণ্য জনের আমি প্রোগ্রাম করছি, যেমন আইয়ুব বাচ্চু স্মৃতি সংসদ, আইয়ুব বাচ্চু মিউজিক স্টেশন, যেটাকে সংক্ষেপে এবি মিউজিক স্টেশন, এটার প্রতিষ্ঠাতা সভাপতি আমি বাচ্চু ভাই থাকতেও করেছি, এবং বাচ্চু ভাই স্মরণে প্রথম স্মরণ সভা আমি করেছি চট্টগ্রামে। এবং এখনো আইয়ুব বাচ্চুর এই মৃত্যুর দিনে কিংবা জন্মদিনে আমি নামাজ পড়ে দোয়া করি ওনার জন্য। আমার কবরে যাই, বাচ্চু ভাইয়ের কবর হচ্ছে চট্টগ্রামে, সেখানে আমি যাই। বাচ্চু ভাইয়ের ছোট ভাই ইরফান ভাই উনি থাকেন, মিলাদ হয়। তো এই আর কি। তো আমি আইয়ুব বাচ্চু কে নিয়ে কাজ করেছি। তারপর আলাউদ্দিন আলীর একটা গান আমার রিলিজ হবে, আলাউদ্দিন আলীর স্মরণে একটা গান আমি লিখেছি, এটা রিলিজ হবে। এর আগে আমি করেছি আমাদের শ্রদ্ধেয় সুরকার গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণে একটা গান আছে ইগল মিউজিকের ব্যানারে, খুব সুন্দর একটা গান ছিল। আর হচ্ছে যে কাজ করেছি বাচ্চু ভাই স্মরণে কাজ করছি, আলাউদ্দিন আলীর গানটা আসবে। তো এই যে গানের যে বিষয়টা, সেটা আমি কন্টিনিউ আমি সারা জীবন চাই বরেণ্য শিল্পীদের, সিনিয়র শিল্পীদের, যারা নেপথ্যের খুব কারিগর, যারা কথার গাঁথুনি দিয়ে, সুরের মাধুরী দিয়ে যারা কাজ করেছে, সেসব বরেণ্য জনদের নিয়ে আমি কাজ করতে চাই। জি, অনেক অনেক শুভকামনা থাকছে। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আজকে রাঙা সকালকে দিলেন, সেজন্যই ধন্যবাদ। মূল কথা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি আনন্দ নিয়ে করছেন, এটা আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমরা, এটা আমার একদম পেশা। অনেকে নেশা বলে, আমার কিন্তু একদম পেশা মিডিয়াতে, আমার লুকানোর কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষবেলা যদি দর্শকদের কিছু বলার থাকে। লাবণ্য আর কি প্রিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার প্রিয় চ্যানেল মাছরাঙ্গাকে অসংখ্য ধন্যবাদ। এই রাঙ্গা সকালে যারা নেপথ্যে আছেন, যারা নেপথ্যের কারিগর, যারা ক্যামেরা আছেন, কাজে আছেন, এডিটিংয়ে, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রডিউসার সহ। মাছরাঙ্গা টেলিভিশনের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা।